আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জৈব যৌগের সূচনা নিয়ে কথা বলবো। অর্থাৎ এই জৈব যৌগের প্রাথমিক অবস্থাটা কেমন ছিল। এই পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। আজকে তোমরা এই পৃথিবীকে যে রূপে দেখছো, অনেক অনেক বছর আগে এই পৃথিবীর রূপ কিন্তু এমন ছিল না। আজ থেকে 500 বা 600 মিলিয়ন বছর আগে পৃথিবীটা ছিল ঘন জঙ্গল, নিম্ন জলাভূমি এবং সাগর বা মহাসাগরে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ অবশেষের উপর জমতে থাকে হাজার হাজার ফিট মাটি এবং উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, বিভিন্ন ধরনের রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের ফলে তৈরি হয় সেই কয়লা, পেট্রোলিয়াম গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। ঠিক তেমনই আমাদের আজকের যে টপিকসটা, জৈব যৌগের একদম প্রাথমিক অবস্থায়, জৈব যৌগটা প্রাথমিক অবস্থায় কেমন ছিল, আমরা আজকে সেই বিষয়টাই জানব। দেখো, এখানে সুগার, স্টার্চ, আমিষ, এইগুলো আমরা জানি হচ্ছে জৈব যৌগ। কিন্তু এই জৈব যৌগগুলো আসছে কোত্থেকে? প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস থেকে। অর্থাৎ সুগার, স্টার্চ, আমিষ এইগুলো ডেরিভেটিভ বা জাতক হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। ওকে, এখন এই প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস হচ্ছে এগুলো, এই প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালসকে বলা হচ্ছে লিভিং সোর্স। অর্থাৎ সমস্ত অর্গানিক বা জৈব যৌগগুলো আসে লিভিং সোর্স থেকে। কোন সোর্স? প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস থেকে। কি কি আসে? সুগার, স্টার্চ, আমিষ এবং সালফেট, কমন সল্ট, নাইট্রেটস, এই সমস্ত কিছু, সব কিছু আসে নন লিভিং সোর্স এবং মিনারেল থেকে। এখন আসো যে এই জৈব কম্পাউন্ডগুলো, যে অর্গানিক কম্পাউন্ডগুলো যে ক্ষেত্রে গবেষণা বা অধ্যয়ন করা হয়, সেটাকে আমরা বলছি জৈব রসায়ন। এবং এই নন লিভিং সোর্স থেকে আসা যে ডেরিভেটিভসগুলো আছে, সালফেট, কমন সল্ট, নাইট্রেটস, এইগুলো সব কিছুই কি ইনঅর্গানিক কম্পাউন্ড। এবং এই ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো নিয়ে যে ক্ষেত্রে অধ্যয়ন করা হয় বা গবেষণা করা হয়, সেটাকে আমরা বলছি ইনঅর্গানিক কেমিস্ট্রি। তাহলে জৈব যৌগের অবস্থাটা ওই কালে কেমন ছিল? ওই কালে প্রতিষ্ঠিত ছিল বা বিশ্বাস করা হতো যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগগুলো আসে লিভিং সোর্স থেকে, অর্থাৎ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস থেকে, যেগুলোকে মানুষ নিজে নিজে তৈরি করতে পারে না, তৈরি করতে পারে না বা কোনো ল্যাবরেটরিতে তৈরি হতে পারে না। এই মতবাদ বা এই তত্ত্বটাই ওই কালে প্রতিষ্ঠিত ছিল। এবং এই তত্ত্ব বা এই মতবাদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বার্জেলিয়াস। তখনকার সময় বার্জেলিয়াসের মতবাদ বা তত্ত্বের প্রভাব ছিল অনেক বেশি, যার কারণে সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো সমস্ত লিভিং সোর্স থেকে আসে বলে বিশ্বাস করা হতো। এবং এই তত্ত্ব বা মতবাদকে, এই তত্ত্বটাকে বলা হতো ভাইটাল সোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ, অর্থাৎ বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ। ওকে, পরবর্তীতে তোমার 1773 অর্থাৎ 1773 সালে হেইলার রাউলি, তিনি একটি রাসায়নিক বিক্রিয়া ঘটান। সেটি হচ্ছে কি? যে সিলভার সায়ানাইডের সাথে উনি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হলো 1773-তে, সিলভার সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া ঘটিয়ে তিনি অ্যামোনিয়াম সায়ানাইড নামে একটি যৌগ তৈরি করে, যেটার বিহেভটা হচ্ছে লাইক ইউরিয়া। দেখো, এইটার বিহেভটা হচ্ছে ইউরিয়ার মতো অনেকটা, এইটার আচরণ। অ্যামোনিয়াম সায়ানাইড, উনি দেখলেন যে সিলভার সায়ানাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, 1773 সালে, কি নাম? ইনি হেইলার
ইনি প্রথম এই বিক্রিয়াটা ঘটান অ্যামোনিয়াম সায়ানাইড। সব কিছু কিন্তু নন লিভিং সোর্স থেকে। এই নন লিভিং সোর্স থেকে উনি এই সিলভার সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে উনি পান এই সিলভার সায়ানাইড, যেটার আচরণ অনেকটা ইউরিয়ার মতো, বাট এইটা ছিল আনস্টেবল। ওকে, বাট এটা ছিল আনস্টেবল। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে ফ্রেডরিক ওহলার, এটা সম্ভবত 1828, হ্যাঁ 1828-এ ফ্রেডরিক ওহলার কি করেন, ফ্রেডরিক ওহলার ইনি কি করেন, এই অ্যামোনিয়াম সায়ানাইড, কোথায় গেল, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি কনভার্ট করেন। ঠিক আছে, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি, যেহেতু এটা ইউরিয়ার মতো অনেকটা আচরণ করছিল, এবং ইউরিয়াটা তো আমরা জানি অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, তো এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি পরবর্তীতে 1828-এ কনভার্ট করে তৈরি করে ফেললেন কি, এই ইউরিয়া, মিরাকল। ঠিক আছে, এইটাই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ল্যাবরেটরিতে তৈরি হওয়া জৈব যৌগ, অর্থাৎ নন লিভিং সোর্স থেকে সর্বপ্রথম ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি হয়। সেটার নাম কি, এটার নাম হচ্ছে ইউরিয়া। ডাইঅ্যামিনো কিটোন যেটাকে বলা হয় ইউরিয়া। হ্যাঁ, ওকে। তো ফ্রেডরিক ওহলার 1828-এ এটা তৈরি করে ফেললেন। সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল ভাইটাল ফোর্সেস থিওরি। ফ্রেডরিক ওহলার কি করলেন, একটি লেটার পাঠালেন বার্জেলিয়াসের কাছে। তিনি লেটারে লিখলেন যে আমি মানুষের ইউরিন অথবা কোনো প্রাণী অথবা কোনো প্ল্যান্টস অথবা কোনো পশুর প্রাণীর উৎস ছাড়াই আমি নন লিভিং সোর্স থেকে ল্যাবরেটরিতে এই ইউরিয়া তৈরি করতে পেরেছি। তখন বার্জেলিয়াস তাকে রিপ্লাই দিল এবং কনগ্রাচুলেশন জানালো যে এটা অবশ্যই মিরাকল, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তো সেই সাথেই শেষ হলো আসলে ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি মতবাদের যুগ। এবং ফ্রেডরিক ওহলারকে এই জন্যে পরবর্তীতে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। এবং আমরা এই জৈব যৌগের জনক হিসাবে আমরা কিন্তু জানি এই ফ্রেডরিক ওহলারকে। ঠিক আছে, তো এই ছিল আসলে জৈব যৌগের সেই কালের অবস্থা, প্রাথমিক একদম শুরুর দিকেকার অবস্থা। তো আশা করছি তোমরা অর্গানিক কম্পাউন্ডের প্রাথমিক অবস্থাটা বা সূচনাটা আসলে কীভাবে আসলো এটা বুঝতে পারছো। তো সামনে জৈব যৌগের নামকরণ, কীভাবে জৈব যৌগের নামকরণ করা হয় এবং এই জৈব যৌগের যে মৌল উপাদান কার্বনের বিভিন্ন আচরণ, বিভিন্ন বৈশিষ্ট্য, প্রপার্টিস, এগুলো নিয়ে সামনে আমার ভিডিও থাকছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কেমিস্ট্রির উপরে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।